আসসালামু আলাইকুম। ডেভিড বার্গম্যান একটা লেখা লিখেছেন আজকে প্রথম আলোতে। আমি মনে করি লেখাটা খুব গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক। জানি এই লেখার উপরে বক্তব্য দিতে গেলে অনেকে আমাকেও তুলোধনা করবেন, কিন্তু যেটা সত্যি সেটা বলতে হবে। দেখেন, কিছু মানুষ তারা কারাগারে মাসের পর মাস আটক আছে। সঠিক কি কারণ কেউ জানে না। তাদের বিরুদ্ধে অন্য কোনো হত্যা চেষ্টা ছাড়া অন্য কোনো মামলাও দাঁড় করানো সম্ভব হয়নি। অথচ হয়তো আমি না জেনে বলে হয়তো তাদের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়ম, অর্থ পাচার এসব অভিযোগ আনা যেত, কিন্তু সরকারের কাছে সম্ভবত এই ধরনের কোনো তথ্যপাত্র নেই। সেই কারণে তাদেরকে আটক রাখতেই হবে। তারা বিরাগভাজন ছিলেন, মানুষের বিরাগভাজন ছিলেন। এখন যারা ক্ষমতায় আছেন তাদের বিরাগভাজন, ক্ষমতার বাইরে যে রাজনৈতিক শক্তি আছে তাদের বিরাগভাজন, এমনকি আমি বলবো সাধারণ মানুষেরও বিরাগভাজন। তাদের কাছ থেকে প্রত্যাশা ছিল তারা সত্যের পক্ষে কথা বলবে, যুক্তি তুলে ধরবে এবং সরকারের উপর চাপ তৈরি করবে, অর্থাৎ মানুষের পক্ষে কাজ করবে। কিন্তু ঘটনাক্রমে তারা তাদের আদর্শিক লাইনটা এমন ছিল যে 15 বছর ধরে তারা একটা সরকার, একটা গোষ্ঠী, শেখ হাসিনার শাসনকে দীর্ঘায়িত করার জন্য এবং টিকিয়ে রাখার জন্য তারা কাজ করেছে। দেখেন, উনি নাম ধরে ধরে কিছু মানুষের কথা বলেছেন। ডেভিড বার্গম্যান, জনপ্রিয় অভিনয়শিল্পী এবং বর্তমানে ব্যবসায়ী শমী কায়সার কারাবন্দী আছেন 6 মাস ধরে। সাংবাদিক দম্পতি ফারজানা রূপা এবং শাকিল আহমেদ 8 মাস। তারপরে সাবেক এমপি আসাদুজ্জামান নূর 7 মাস। লেখক ও নির্মূল কমিটির সাবেক নেতা শাহরিয়ার কবির 8 মাস। জ্যেষ্ঠ সম্পাদক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত 7 মাস ধরে কারাবন্দী। এই 7জনকে যে দীর্ঘমেয়াদী কারাবাসের মুখোমুখি হতে হয়েছে তা গত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত গুরুতর সহিংস ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে। এই সময়কাল জুড়ে যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত মূলত রাষ্ট্রীয় নির্দেশনাতেই সংঘটিত হয়েছিল, এতে বিপুল প্রাণহানি এবং বহু মানুষ আহত হয়েছেন। সম্প্রতি একই ধরনের মামলায় আটক হয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ। শুরুতে যে 7জনের কথা বলেছি তাদের আটকের মধ্যে একাধিক মিল পাওয়া যায়। তাদের সবাইকে একটি নির্দিষ্ট গোলাগুলির ঘটনায় হত্যা বা হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই অভিযোগের পক্ষে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ করে এমন কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। কিন্তু একটার পর একটা কিন্তু মামলা চালানো হয়েছে, জামিন নামঞ্জুর করা হয়েছে। তাদের গ্রেপ্তারের ভিত্তি হচ্ছে এই সময় আহত এবং নিহত ব্যক্তিদের স্বজনদের দায়ের করা এফআইআর। এই এফআইআর এর অভিযোগ তোলা হলেও অভিযুক্ত ব্যক্তিদের ঘটনাস্থলে উপস্থিত থাকা বা ওই গোলাগুলির জন্য অর্থ যোগান দেয়া বা উস্কে দেওয়ার কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। পুলিশ গ্রেপ্তারের আগে কোনো ধরনের তদন্তের চেষ্টা পর্যন্ত করেনি। দীর্ঘ কয়েক মাস আটক রাখার পর এখন পর্যন্ত কর্তৃপক্ষ আদালতে এমন কোনো নতুন প্রমাণ উপস্থাপন করতে পারেনি যা এই নির্দিষ্ট অভিযোগগুলোর সঙ্গে তাদের সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণ করে। ম্যাজিস্ট্রেট আদালত, এমনকি উচ্চ আদালতেও প্রতিটি স্তরে রাষ্ট্রপক্ষের কৌশলী এবং আইনজীবীরা জামিনের বিরোধিতা করেছেন। আদালতগুলো প্রমাণের অভাব উপেক্ষা করে এই আটকাদেশগুলো বারবার বহাল রেখেছেন। যেখানে উচ্চ আদালত সাময়িক জামিন দিয়েছেন, সেখানে অ্যাটর্নি জেনারেল দপ্তর সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ চেয়েছে এবং তা পেয়েছেও। ফারজানা রূপাটি একমাত্র মামলা যেখানে পূর্ণ শুনানির পর জামিন মঞ্জুর হয়েছিল। সেখানে পুলিশ একটি অন্য এফআইআর এর সঙ্গে সম্পৃক্ত বলে তাকে আবার গ্রেপ্তার দেখিয়ে সেই জামিন অকার্যকর করে এবং আবার কোনো প্রমাণ উপস্থাপন প্রমাণ উপস্থাপন করে নাই। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নাই। লেখার শুরুতে যে নামগুলো উল্লেখ করেছি, যদিও তারা বিশেষভাবে পরিচিত, তথাপি এই ধরনের অসার আইনের ভিত্তির উপর আটক রয়েছেন সম্ভবত ডজন খানেক, এমন হয়তো শতাধিক অন্য মানুষ। কিছু কিছু ক্ষেত্রে জামিন পাওয়ার ঘটনা ঘটেছে, যেমন সাবেক বন ও পরিবেশ জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান গ্রেপ্তার পর তারা পেয়েছেন। সম্প্রতি হত্যা চেষ্টা মামলায় আটক হয়েছিলেন নুসরাত ফারিয়া, তিনিও জামিন পেয়েছেন। তবে তার গ্রেপ্তার নিয়ে বিভিন্ন মহলের ব্যাপক সমালোচনার কারণে সম্ভবত তিনি জামিন পেয়েছেন। একই ধরনের ঘটনা ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগমের ক্ষেত্রে। তিনিও
হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে জামিন পান। এখানে বলা হচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে এসব অনিয়ম নিয়ে নাগরিক সমাজ এবং মূলধারার রাজনৈতিক দলগুলো অস্বস্তিকর রকম নীরব। এই যে কথাটা আসছে, দেখেন, শেখ হাসিনার সময় আমরা বলতাম কি, যে শেখ হাসিনা যা করে গেছে তার ফলাফল কিন্তু ঠিক ওই পথ ধরে পরবর্তী সরকার করবে, এবং এখন দেখেন তাই হচ্ছে। এটা সবাই জানে। তারা ওই যে বললাম না, তাদের কথা, তাদের বলা, তাদের অ্যাক্টিভিটিস ছিল স্বৈরশাসনের পক্ষে, কিন্তু হত্যা চেষ্টার মতন গুরুতর অভিযোগ, তার তথ্য প্রমাণ কোনো কিছুই সাপোর্ট করে না। তাদের বয়স, নানান কারণে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাপারে আমরা বলতাম না যে প্রধানমন্ত্রীর অফিসের সামনে ময়লার গাড়িতে তিনি আগুন দিয়েছেন, এরকম, মানে 70-72 বছর বয়সে। তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের কোনো লজ্জা হয়নি। বর্তমান সরকারের সময়ও দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে তাদের বিরুদ্ধে, আমি বারবার বলছি যে তাদের অবস্থান, তাদের মতামত, আদর্শিক চেতনা বা কর্মকাণ্ড নিয়ে বহু সমালোচনা করেছি অতীতেও, এখনো করছি, ভবিষ্যতেও করব। যে সাংবাদিক হিসেবে সাংবাদিকতা, লেখক হিসেবে লেখক সত্তা, শিল্পী হিসেবে শিল্পী সত্তা, বা কোনো কোনো ক্ষেত্রে রাজনীতিবিদ হিসেবে রাজনৈতিক সত্তা বিসর্জন দিয়েই একটা দুষ্ট রাজনৈতিক চক্রে তারা আবর্তিত হয়েছেন, এবং যার কারণে স্বৈরশাসন প্রলম্বিত হয়েছে। এই নিয়ে আদর্শিকভাবে লড়াই করা যায়, কথা বলা যায়, কিন্তু তাই বলে আমি মিথ্যা অভিযোগে মাসের পর মাস কারাগারে আটক রাখবো, মানে অন্য কোনো সঠিক যদি আমার মামলা না থাকে সুনির্দিষ্ট, এটা অন্যায়। এটা ডেভিড বার্গম্যান, তিনি কি আওয়ামী লীগ আমলে খুব প্রিয় ছিলেন? না, তার ব্যাপারেও তো একেবারে কঠিন হস্ত ছিল শেখ হাসিনা সরকার, এবং তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে নানাভাবে কি পারে মেলাইন করা হয়েছে, বা অপদস্থ করা হয়েছে, অসম্মান করা হয়েছে। সেই মানুষটা দেখেন আজকে আবার লিখছে সঠিক যেটা মনে করছেন সেটা। আমিও মনে করি যে এগুলি নিষ্পত্তি হওয়া উচিত। এগুলি খারাপ দৃষ্টান্ত, আবার খারাপের যেই ধারাবাহিকতাটা, সেটাকেই প্রলম্বিত করবে। এর থেকে ভালো কিছু পাওয়া যাবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।